আমরা বিশেষভাবে জানার চেষ্টা করব যে কি কারণে এইভাবে বারবার বাঙালিদের টার্গেট করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। শুরুতে আমরা একবার দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কি বক্তব্য রেখেছেন। আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে, মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে, কাজ করে, সব ধর্মের, সব বর্ণের, সব রাজ্যের। মনে রাখবেন, এটা কারো হাতে টাচ তুলে দেবেন না। হিংসার কোনো ওষুধ আছে? নেই। এরাই কোনো সংগঠনের নামে কাউকে কাউকে থ্রেট করে চলে আসবে, আমি তার দায়িত্ব নেবো কেন? আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও। ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন। আপনাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা, রয়েছেন অর্ণব পাল। অর্ণববাবু পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পশ্চিম মেদিনীপুরের জেলা আহ্বায়ক। অর্ণববাবু, প্রথমে আপনার কাছে আসি, কি ঘটছে, আপনাদের কাছে কি খবর রয়েছে এবং আপনারা কি দেখছেন সাম্প্রতিককালে, কি পরিস্থিতি? আমরা হালে মূলত হঠাৎ করে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটার পর কিছু কিছু খবর আসছিল এবং তারপরে কাশ্মীরে যে খুব দুঃখজনক এবং নিন্দনীয় জঙ্গিয়ানা হলো, তারপরে প্রচুর আমাদের কাছে খবর আসতে শুরু করলো। মূলত হরিয়ানা, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এসব জায়গা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে আমাদের কাছে ব্যক্তিগত সূত্রে খবর আসছিল যে তাদের স্থানীয় মানুষজন বলা ভালো, মূলত সেখানকার এই রাজ্যগুলির যে শাসক দল বিজেপি, তার সেখানকার স্থানীয় কর্মীরা লোকজন নিয়ে তাদের উপর চড়াও হচ্ছেন, তাদেরকে হেনস্থা করছেন, শারীরিক নিগ্রহ করছেন এবং অনেক সময় এরকমও বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে এসব অঞ্চল ছেড়ে চলে যাও। এটা আমাদের কাছে ব্যক্তিগত উদ্যোগে যারা আমরা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চে কাজ করি, আমি ছাড়াও যেমন আরো আছে, আসিফ ফারুক আছে, মোহাম্মদ রিপন আছে, সবার আগে আমাদের এখন রাজ্যসভার যিনি এমপি আছেন সামিরুল ইসলাম, সামিরুল্লাহ দীর্ঘকাল ধরে কাজ করছেন, প্রায় 10-12 বছর ধরে পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করছেন। কোভিডের সময়ও সামিরুল্লাহ প্রচুর কাজ করেছেন। তো এগুলো ইন্ডিভিজুয়াল সূত্রে আসছিল এবং আমাদের রাজ্যে একটি পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ আছে, যেটা ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই, একমাত্র এই রাজ্যেই আছে। সামিরুল ইসলাম সেটির চেয়ারম্যান। তো তার কাছেও প্রচুর, বোর্ডের কাছেও প্রচুর খবর আসছিল। তো তখন আমরা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে 2টো হেল্পলাইন নাম্বার চালু করি, যে যাতে এটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে একটা ডেটা কালেক্ট করতে পারি যে কোন রাজ্যে কোথায় কোথায় কি হচ্ছে এবং সেটা আমরা রাজ্য সরকারকে জানাতে পারি। তো আমরা মূলত দেখলাম নম্বর 2টো চালু করার পর নম্বর 2টোতে মানে অসংখ্য কল আসছে, কলের পর কল আসছে এবং মানুষজনের একটা বড় সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা সেইভাবে তথাকথিতভাবে শিক্ষিত নন, বিদেশ বিভুঁইয়ে থাকেন। সেখানে পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে বলছে যে তোমরা বাংলাদেশি লোক। তা কেন? তারা বাংলায় কথা বলেন, সেই জন্য তাদের বাংলাদেশি বলা হচ্ছে। তারা আধার কার্ড দেখাচ্ছেন, ভোটার কার্ড দেখাচ্ছেন, প্যান কার্ড দেখাচ্ছেন, তাতেও মানছে না। পুলিশ ধরে নিয়ে গিয়ে তারপরে বলছে যে না, তোমাদের ওখানকার বাড়ির জমির দলিল দেখাও। এটা তো সবার পক্ষে সম্ভব নয়। বার্থ সার্টিফিকেট দেখাও। যাদের বয়স 40-45-এর উপরে তারা কোথা থেকে এখনকার ধরনের জন্মগত শংসাপত্র পাবেন? তো সেগুলো কারোর কাছে নেই। তখন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ থেকে, যেমন আসিফ এই যে জয়েন করলো, আসিফ আছে, আসিফ
মোহাম্মদ রিপন বলে আর একজন আছে, প্লাস আরো অনেকে। আমরা কোন সেখানে এবারে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা বিভিন্ন জায়গায় থানাগুলোতে ফোন করে লোকজনকে ছাড়ানো, প্লাস তাদেরকে সেখানকার স্থানীয় মানুষরা, আমি যেটা বললাম যে মূলত বিজেপি বিজেপি এটা করাচ্ছে, সেসব জায়গায় লোকজনকে দিয়ে হুমকি দেওয়া, চলে যেতে বলা, তাদের টাকা পয়সা লুটপাট করা, জিনিসপত্র কেড়ে নেওয়া, এগুলো সেখানকার স্থানীয় পুলিশ বা প্রশাসনকে বলা হচ্ছে যে তাদেরকে নিরাপত্তা দিতে। তারা মুখে বলছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একেবারে কিছু করছেন না তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসনিক আশ্বাসই সার হয়ে দাঁড়াচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো তাদের অনেকে ফিরে আসছেন। তো সেই জায়গাটা আমরা দেখলাম যে অবস্থাটা খুবই খারাপ পর্যায়ে রয়েছে, এবং এই মানুষগুলোকে সেখান থেকে ছাড়িয়ে আনার কাজটাও খুব কঠিন। এটা আসিফ পরে বলবে, বিশেষ করে যেমন গুজরাট, মহারাষ্ট্র এসব জায়গার কোনো থানা বা প্রশাসনের সাথে কথা বলতে হলে অনেক সময় এমন হয় যে তারা না ঠিক মতো হিন্দি জানেন, না ঠিক মতো ইংরাজি জানেন, তারা তাদের ভাষায় মারাঠি বা গুজরাটিতে বলতে থাকেন, এপাশে আমাদের পক্ষেও কিছু করা সম্ভব হয় না। কাজটা চ্যালেঞ্জ করা হচ্ছে, কারণ এরা তো আমাদের রাজ্যেরই বাসিন্দা, এবং তাদের তো সেভাবে কোনো পেছনে বিরাট তাদের আর্থিক সুবিধে নেই, তারা সামাজিক বিরাট উচ্চশ্রেণী থেকে আসেন না। তো সুতরাং তাদেরকে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ বোর্ডের তরফ থেকে, সামিরুলদাও অনেক জায়গায় অ্যাজ চেয়ারম্যান তিনি প্রশাসনিক ভাবেও সাহায্য করেছেন, প্রশাসনিক যেখানে ইন্টারভেনশনের দরকার করেছেন, এইভাবেই চলছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, যে ধরনের অভিযোগ উঠছে এবং তার যে সারবত্তা রয়েছে, আপনি সে কথাই বললেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তা বলে এই দেশের নাগরিক, এই দেশের মানুষ যারা, তাদের উপর এভাবে আক্রমণ নেমে আসবে এবং সবাই চুপ করে থাকবেন, এটা কখনোই মেনে নেওয়া উচিত নয় এবং সবার সোচ্চার হওয়া উচিত। অর্ণববাবু, আপনারা যে যে জায়গায় আক্রমণ নেমে আসছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আপনারা সেখানে যোগাযোগ করছেন, তাদের ছাড়াবার ব্যবস্থা করছেন, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে? ভয় পেয়ে মানুষজন ফিরে আসছেন রাজ্যে? হ্যাঁ, একটা বড় অংশের মানুষজন তো রাজ্যে ফিরে আসছেনই, কারণ পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করার একটা তফাৎ আছে বাকি অন্য সমস্ত সমাজ সেবা বা রাজনীতির কাজের সাথে। সেটা হচ্ছে, আপনি যখন আপনার রাজ্যের পরিযায়ী শ্রমিকের জন্য কাজ করছেন, সেটা আপনাকে অন্য রাজ্যের প্রশাসন, অন্য রাজ্যের পুলিশ, তাদের সাথে কোঅর্ডিনেট করতে হচ্ছে। আপনি আপনার রাজ্যের প্রশাসন এবং পুলিশের সাথে কোঅর্ডিনেট করার থেকে সেটা খানিক অর্থে কাজটা কঠিন এবং প্রতিকূল হয়ে দাঁড়ায়। তো এখন ব্যাপার হচ্ছে, তারা আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ আমরা দেখব, আমরা করব, না ঠিক আছে দেখব, কিন্তু বাস্তবে তারা কাজের কাজ কিছু করছেন না। আবার উড়িষ্যাতে এরকম হয়েছে, ভদ্রকে বালাসোরে এরকম হয়েছে। আসিফ যেটা উল্লেখ করছিল, শুধু নির্মাণ শ্রমিক নয়, উড়িষ্যার একটা ব্যাপার হচ্ছে, উড়িষ্যাতে আমার পশ্চিম মেদিনীপুর জেলারও কেশপুর বলে জায়গা আপনারা সবাই শুনেছেন, কেশপুরের একটা প্রচুর লোক ওখানে ফেরিওয়ালার কাজ করে, জিনিসপত্র এখানে মহাজনদের কাছ থেকে ধার করে নিয়ে যায়, দিয়ে ওখানে ফেরি করে। এই ফেরিওয়ালাদের উপর কিন্তু এখন নয়, নবীন পট্টনায়ককে হারিয়ে যখন বিজেপি উড়িষ্যাতে ক্ষমতায় এলো, সেই সময় একবার এটা শুরু হয়েছিল উড়িষ্যাতে, লোকজনকে হেনস্থা করা, তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া। এবং এর একটা প্যাটার্ন আছে, মানে ব্যাপারটা এরকম নয় যে শুধু বাংলাদেশি বলে যে তোমরা চলে যাও, তা নয়, এদের জিনিসপত্র কেড়ে নেওয়া হয়, টাকা পয়সা যা আছে সেটাও লুটপাট করে নেওয়া হয়। এখন আমাদের পশ্চিম মেদিনীপুর সন্নিহিত আপনি যদি অঞ্চলটা দেখেন, ময়ূরভঞ্জ বা কেওনঝাড়, এই জায়গাগুলো, যেমন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনের কে পুড়িয়ে মারার কথা যদি মনে পড়েন, এই জায়গাগুলোতে আরএসএস এর দীর্ঘকালের প্রভাব আছে। আপনি যদি বেল্ট দেখেন, ময়ূরভঞ্জ, কেওনঝাড়, সেখান থেকে আমাদের পশ্চিম মেদিনীপুরে ঢুকে আসুন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই কন্টিনিউয়াস রিজিয়নটা জুড়ে কিন্তু সংঘের প্রবল প্রভাব আছে, এবং সেই সংঘের প্রভাব কিন্তু ক্রমশ বাড়ছে। এবং আমি সার্বিকভাবেই বলছি, কোনো বিশেষ কারুর দিকে আঙুল তুলতে চাই না,
সার্বিকভাবে আমরা কিন্তু বাংলার রাজনীতিতে ওই সংঘের প্রভাবটা রুখতে ব্যর্থ। তারা দীর্ঘমেয়াদী প্রকল্পে ধীরে ধীরে এইটাকে বাড়াচ্ছে। তো এই উড়িষ্যার যে, আমি উড়িষ্যার ফেরিওয়ালার প্রসঙ্গে আছি, উড়িষ্যাতে মূলত একটা বড় অংশের এই ফেরিওয়ালা যারা আছেন, কেশপুর অঞ্চলেও হয়েছে, তারা সেভাবে হয়তো সাহায্য চাননি, কারণ তারা এর আগে বিজেপি যখন ক্ষমতায় এসছিল তারা এটা ফেস করেছিলেন, অনেকে স্থানীয়ভাবে ব্যাপারটাকে মিটিয়ে মাটিয়ে নিয়ে থেকে গেছে। এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে লোকাল বিজেপি নেতারা কিন্তু এই মিটমাটের ব্যাপারটা অফার করছেন আজকাল টুকটাক ক্ষেত্রে, যে এটা আমার কাছে কিছু, আমি শুনেছি কিছু ক্ষেত্রে যে ঠিক আছে তোমরা এতটা মাসে দিয়ে দেবে, সিকিউরিটি মানির মতো ব্যাপারটা এটাও হচ্ছে। মানে এটাকে প্রথমে হেনস্থা করো, তারপরে সিকিউরিটি মানি চাও, ব্যাপারটা এরকম হচ্ছে। কিন্তু একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক আবার ফিরেও আসছে, কারণ তাদেরকে তো পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ বা সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ যেটুকু করতে পারে, তারা সেখানে হেনস্থা হলে, পুলিশ ধরে নিয়ে গেলে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে পারেন। কিন্তু সেখানে কাজে নিরাপদ পরিস্থিতি সুনিশ্চিত করার ক্ষেত্রে, যেমন সামিরুল ইসলাম অমিত শাহকে একটা চিঠি দিয়েছেন, যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটা চিঠি দিয়েছেন। কিন্তু এই আসিফ যেটা বলল, সবাই তো সবকিছু জানে, সুতরাং নিরাপত্তা সুনিশ্চিত হবে কিনা এ বলা খুব কঠিন, এবং আমার মনে হয় না যে বিজেপি সেটা চট করে করবে। তারা এদেরকে ওখান থেকে তাড়াবে। যেমন দিল্লিতে রোহিণীর একটা সেক্টর আছে, রোহিণী সেক্টর বোধহয় 26, সেখানে একটা ঝুপড়ি, একটা বড় ঝুপড়ি মতো ছিল, সেখানে প্রচুর বাঙালি থাকতেন, তারা ওই কাবাড়িওয়ালার কাজ করতেন, মানে জিনিসপত্র নেওয়ার। তো তাদের বস্তি কিছুদিন আগে তারা এনক্রোচ করেছেন বলে সেই বস্তি পুরো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এখন সেখানে গাছতলায় ঘুরে বেড়াচ্ছেন, এখানে ঘুরে বেড়াচ্ছেন। কিছু লোকের জন্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ কথা টথা বলে ব্যবস্থা করেছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এদের ফিরে আসাটাকে তো কোনোভাবেই আটকানো যাবে না, এবং তারা ফিরে আসার পর এখানে তাদের কাজ দেওয়া, সেটা একটা বড় আর একটা চ্যালেঞ্জের জায়গায় হয়ে দাঁড়াবে। এবং আমার ধারণা তাদের ফিরে আসা আটকানোর জন্য যে নিরাপত্তার আশ্বাস, সেটা তো কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না। সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। এবং ওই আপনাকে শুরুতে যেটা বললাম, এটা এমন একটা কাজ যেটা আপনাকে সবসময় অন্য জায়গার প্রশাসন, অন্য জায়গার পুলিশের সাথে কাজ করতে হচ্ছে। তারা আপনাকে মুখে বলে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে দেখবো, কিন্তু কেউ কিছু দেখবে না। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা, এখানে একটা বিজেপির রাজনৈতিক স্কিম আছে, যে একটা বিরাট অংশের লোক হঠাৎ করে যদি ফিরে আসেন, এখানে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, তারা সম্ভবত 26 সালের আগে সেই অস্থিরতাটাকে সৃষ্টি করতে চান, এবং সেই জন্য তারা খুব প্ল্যানফুলি এটা করছে। কারণ এর আগে বিজেপি ছাড়া আগেও যেটা আমার সহবক্তারা বললেন, দুজন সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তারাও দেখেছেন, এসব রাজ্য তো এককালে কংগ্রেসও শাসন করেছে, টুকটাক ঘটনা ঘটতো, কিন্তু এরকম পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক এইভাবে একটা বড় আকারে কখনো এই ঘটনা নামিয়ে আনা হয়নি, যেটা এখন হচ্ছে।